প্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। সোজা কথায় আজকে আমরা কথা বলছি কে কি বলছেন এই প্রসঙ্গে, এবং আমরা আবার অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে রয়েছেন এইচ মোফাজ্জল করিম, ডক্টর আহসান মনসুর এবং মঞ্জুরুল ইসলাম। শুরুতেই আমরা একটা ক্লিপিং দেখব, ক্লিপিং দেখে আলোচনায় ফিরব। অতীতে যখনই সংকট হয়েছে, অতীতে তখন ওই পহেলা নির্বাচনের আগে মানে সবগুলো মানে ক্যাপটিভকে মানে ক্যাপচার করা হয়, সব ছেড়ে দেওয়া হয়েছে, সব ক্ষেত্রে তাই হয়েছে আর কি। হরতাল আবার ইম্পোজ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। রাজনৈতিক সংকট যেটা, সেটা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন ইঙ্গিত নাই। এটা যদি হতো, যদি অবরোধটা তুলে নিছেন, হরতাল তুলে নিছেন এবং একটা টাইম দিচ্ছেন যে একদিন মধ্যে দেখবো, একটা আলটিমেটাম, একটা টাইম ফ্রেম দিয়ে ততদিন মধ্যে আমরা দেখবো, তা উনি করেন নাই। সুতরাং বক্তব্যে নতুন কিছু আসে নাই। দুর্ভাগ্যজনকভাবে তেমন কোনো আভাস আমরা পেলাম না। আমার কাছে খুব একটু বিস্মিত হয়েছি এটাতে, যে যেমন তিনি বলেছেন জনগণকে তিনি একটু ধৈর্য ধরতে বলেছেন, ত্যাগ স্বীকার করতে বলেছেন, কষ্টের কথা বলেছেন, কিন্তু দেখুন তার চেহারার দিকে আমি দেখেছি, এই যে এতজন মানুষ পুড়ে মারা গেল, তার চেহারায় কোনো অনুতাপ, কোনো দুঃখ, ওই যে বলে করুণার আলোড়ন, কিছুই আমরা দেখলাম না। দর্শক, ক্লিপিং দেখছিলাম, আমি যাচ্ছি এইচ মোফাজ্জল করিম আপনার কাছে। প্রত্যাশার জায়গাটা একটা ধপাস করে পড়ে গেছে মনে হয়, এরকম একটি বিষয়। আমি তো বলবো খুব বেশি প্রত্যাশা করাই বোধহয় অপ্রত্যাশিত ছিল। এই সমস্ত পরিস্থিতিতে যেখানে একেবারে খেলাটা তুঙ্গে উঠে গেছে, সেখানে হঠাৎ করে একটা দল মাঠ ছেড়ে চলে যাবে বা সারেন্ডার করবে, এটা মনে করার তেমন কোনো কথা নাই, কারণ নাই। মঞ্জুর একটা চমৎকার কথা বলেছিলেন, উনি সবগুলো কথাই খুব স্পষ্ট কথা বলেছেন। তো উনি বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য খালেদার বক্তব্যের মধ্যে তেমন কিছু ছিল না, বরং ওই আগের মতো অবরোধ হরতালের প্রচারণ। আমি এখানে আমার দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে পেয়েছি, আমার মনে হয় বেগম খালেদা জিয়া যে ওই সংলাপের কথাটাই যে বারবার উচ্চারণ করছেন, এটাই হচ্ছে তার শান্তি প্রচেষ্টা প্রথম থেকেই আর কি। বলে হ্যাঁ, অশান্তি সৃষ্টি হয়েছে, আমি দায়ী সেজন্য, বা অন্য কেউ দায়ী, বা আপনি দায়ী, সেটা বড় কথা নয়। আপাতত অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, এই মুহূর্তেই শান্তি প্রতিষ্ঠার জন্য আসুন আমরা বসে আলাপ করি। এ কথাটা তো উনি বলেছেন, সংলাপের কথা এখনো বলেছেন, এবং যেটা কিন্তু সারা বিশ্ব থেকেই বলা হয়েছে এক কথায়, এবং সারা দেশবাসীও সেটা বলে। এরা বসতেছেন না কেন, বসছেন না কেন, বসছেন না কেন? যখন দেশবাসী আমাদের দুই নেত্রীকে যখন দেখে, হঠাৎ যখন দেখে অমাবস্যার চাঁদের মতো যে এই সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে বা অন্য কোথাও পাশাপাশি বসছেন, তখন দেশবাসী সবাই দৌড়েইয়া, যে রান্নাঘরে আছে, যে ইয়েতে আছে, সবাই রাস্তাঘাটে আছে, দৌড়েই আসে, ওরা দুজন পাশাপাশি বসছেন। তারপরে প্রত্যাশায় থাকে, দেখি কথা বলেন নাকি, দেখি একজন আরেকজনকে উইশ করেন নাকি, হাসেন নাকি। তো সেই প্রত্যাশা তো একেবারে সংলাপের প্রত্যাশা সবখানে আছে। আর সংলাপ ছাড়া বলুন, পারিবারিকভাবেই হোক, সামাজিকভাবে হোক, জাতীয় আন্তর্জাতিকভাবে হোক, পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তখন কি হয়? ছোট বড় সবাই মিলে বসে আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করে। এটা তো আমাদের বাংলাদেশটা তো একটা পরিবারের মতো মনে করা উচিত, এবং এই পরিবারের প্রধান হচ্ছেন কি মাননীয় শেখ হাসিনা বর্তমানে। তো এটা যে সমস্যাই হোক না কেন, আলোচনা করতে কোনো অসুবিধা আমি দেখি না। সেই আলোচনার কথা কিন্তু ডক্টর মনসুরও বলেছেন, এবং আমি তার সঙ্গে একমত। আলোচনাটা কেন হবে না? এটাকে বাদ দিলে তো এই সমস্যার সমাধান হবে না। অন্য যে পথগুলো যেটা নেওয়া হয়েছে, যেমন হাজার হাজার লোকে, যেটা ডক্টর এমাজউদ্দিন যেটা বললেন, যে সবাইকে ধরে নিয়ে জেলখানায় রাখা হয়েছে, এখন একটা আবহ সৃষ্টি করার জন্য, পরিবেশ সৃষ্টি করার জন্য অন্ততপক্ষে ছেড়ে দিয়ে বলুন আসুন এবার আমরা অন্য পথ। এখন একজন বলছেন যে এই হরতাল আর অবরোধ ছাড়া আমার কাছে আর কোনো অস্ত্র নাই, আরেকজন বলছেন যে মানি না, মানবো না, সংলাপে বসবো না। তো এই দুইটা অবস্থান তো অনড় হয়ে আছে। এইখানে যদি এই অনড় অবস্থান থেকে যদি একটু জাতির জন্য, জাতির একটা প্রত্যাশা যেটা, সেটার জন্য হলে পরে সবাইকে, দুই পক্ষকে একটু একটু ছাড় দিয়ে কাছাকাছি আসতে হবে। এবং কূটনীতিতে বলুন, সামান্য কিছুদিন আমিও ছিলাম সেখানে, সবখানে কিন্তু আলাপ আলোচনা তো আছেই। খালি আপনি অ্যারেস্ট করে আর খালি বন্দুকযুদ্ধে লাশ ফেলে দিয়ে বা তুলে ধরে নিয়ে গিয়ে, আপনাদেরকে আমি আধা মিনিটের মধ্যে একটা কাহিনী বলি।
রাজশাহীতে এক ভদ্রলোকের সঙ্গে আমি কথা বলছিলাম এই অনুষ্ঠানের আসার আগে। তো কথায় কথায় আমি বললাম আমার অনুষ্ঠান দেখেন আজকে ইয়েতে দেশ টিভিতে আছে রাত 11:30-12টার সময়। উনি বলে আচ্ছা আচ্ছা দেখবো এসে ইত্যাদি। তখন বোধহয় রাত 9:30 9:30টার মতো বাজে। একটু পরেক্ষণেই 10 মিনিট পরে বা 10 মিনিট পরেই ওই ভদ্রলোক আবার ফোন করেছে। আমি একটু মানে ভাবতে বললাম না কি জন্য আবার দরকার কি পড়লো। দেখি হাউমাউ করে কাঁদতেছে ভদ্রলোক। উনি একজন রিটায়ার্ড ফুড ডিপার্টমেন্টের একজন রিটায়ার্ড, আমার আগে কলিগ ছিল, কর্মকর্তা। কি ব্যাপার, কি হয়েছে আলম সাহেব, কি হয়েছে? আমার ছেলেটাকে ধরে নিয়ে গেছে। বিশ্বাস করেন স্যার, ও কোনোদিন জীবনে কোনো কিছুর মধ্যে নাই, তার জোয়ান ছেলে 30-32 বছর বয়স, তাকে ধরে নিয়ে গেছে। এই যে আতঙ্কটা, আর আমি বলার সঙ্গে সঙ্গে আরো আতঙ্ক ছড়ায় যাচ্ছে, এবং এটা আমি বলি আর না বলি এটাই কিন্তু এখন বাস্তব, এটাই হচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই দুইজনের দিকে জাতি তাকিয়ে আছে, আপনাদের দিকেই তাকিয়ে আছে। আপনারা হচ্ছেন সূর্যের মতো, দুইজন সূর্যের মতো, আর জাতির 16 কোটি মানুষ হচ্ছে 16 কোটি সূর্যমুখী ফুল। সূর্য যে গগনেই থাকুক না কেন, সূর্যমুখী ফুল ওইদিকেই তাকায়, আর কোথাও থেকে তার শক্তি আহরণ করার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি বলছিলাম যে আমি আশাবাদী তাদের মধ্যে বোধোদয় হবে, উভয় পক্ষের কথাই বলছি, বোধোদয় হবে যে জাতিকে বাঁচাতে হবে, আমাকে নিজেকে নয়, আমার দলকে নয়, আমার দেশকে বাঁচাতে হবে। ধন্যবাদ। কিন্তু এই যে আপনি বলছেন সূর্যের মতো, এখন সূর্যের এই গ্রহণটা কিভাবে হবে? সূর্যের গ্রহণ একটা গ্রহণ দরকার তো। না, সূর্য গ্রহণ খারাপ জিনিস, ভালো জিনিস না, এটা গ্রহণ দরকার। এবং এই যে আপনি বারবার বলছেন দুজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু এটা নিয়েও কথা আছে, তো দুজনের দিকে কেন তাকিয়ে থাকবে? মানে এই আতঙ্ক, এই যে ভয়, সেই ভয়টা কাটানোর জন্য তো প্রথম একটা কাজ করতে হবে। হ্যাঁ, এখন সেখানে আপনারা বলছেন না, দুটো কাজেই সাইমultaneously। ইয়েস, আমি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে, এটা কি সম্ভব? আমি বিভিন্ন অনুষ্ঠানে সেটা বলি, আমি আধা মিনিট হাফ এ মিনিট নেব। বিভিন্ন অনুষ্ঠানে বলি, আজকেও বলবো বলে ঠিক করে এসেছি। কি ঘোষণা দিন সম্মিলিতভাবে, এই মুহূর্ত থেকে বোমাবাজি, পেট্রোলবাজি, অমুকবাজি তমুকবাজি, মানুষ হত্যা, কথা নরহত্যা বন্ধ হলো, এই মুহূর্তে বন্ধ করলাম, একসঙ্গে বলুন। আর তারপরের মুহূর্তেই আপনারা বসুন আলোচনায়, সবাইকে নিয়ে, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। শুধু আপনি আর আমি আর আমি আর আপনি বললে হবে না, এখানে অনেক পার্টি আছেন, পার্টির মধ্যে আমি ইয়ের কথা, রাজনৈতিক দলগুলোর কথা। ঠিক আছে, এরকম ট্রুসের কোন নজির আছে কি? না, বিশ্বজোড়া এই প্যারালাল সাইমultaneous অবশ্যই নাই কেন? আপনি করলেই হয়। আপনি ইউক্রেনটাই দেখেন, তারা কি হলো, যুদ্ধ চলতেছে, ট্রুস ডিক্লেয়ার্ড হয়ে গেল, 3 দিন আরো যুদ্ধ চললো, তারপরে ডিসএনগেজমেন্ট। এখন কিন্তু মোটামুটি ডিসএনগেজমেন্ট ইজ ওয়ার্কিং। এটা ইচ্ছা থাকলে উপায় হয়। কথা হলো যে এর এক্সাম্পল শুধু ওখানে না, আমরা অন্য সবগুলো জায়গাতেই যখনই কোনো ক্রাইসিস হয়, ভিয়েতনামের যুদ্ধের কথাই ধরেন, ভিয়েতনামের যুদ্ধ কি আলোচনার মাধ্যমে শেষ হয় নাই? ভিয়েতনাম থেকে আমেরিকান সোলজারের উইথড্রল কি আলোচনার মাধ্যমে হয় নাই? সবই তো আলোচনার মাধ্যমেই হয়েছে। এবং যুদ্ধ চলছে, তার মধ্যে কিসিঞ্জার এবং নর্থ ভিয়েতনামিজ ডেলিগেশন দে আর মিটিং ইন প্যারিস। এটা তো ওইভাবেই তো হয়। আমরা যুদ্ধের মধ্যে আছি, আমরা তো এক জনগণ তো একটা যুদ্ধের পরিস্থিতি অনুভব করছে। আমরা আক্রান্ত হিসাবে না, কিন্তু আমরা আভ্যন্তরীণ ভাবে একটা কনফ্লিক্টের মধ্যে তো আছি, সেটা তো অস্বীকার করা যাবে না। তো কনফ্লিক্ট রেজলিউশন মেইন জিনিস হচ্ছে আলোচনা। আর বাংলাদেশই একমাত্র দেশ যেখানে দুটো পলিটিক্যাল পার্টির হেড ফর ইয়ার্স যারা কথা বলে না। এটা তো অসম্ভব একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, আমি বলবো যে সিচুয়েশন যেটা হওয়া উচিত না একটা সভ্য সমাজে। কেন এটা হবে? আলোচনা কেন হবে না? এবং পারস্পরিক সম্পর্ক কেন থাকবে না? এটা তো জনগণ আশা করে তাদের সবার কাছ থেকে। আর যেটা হচ্ছে যে এটা যদি না হয়, আজকে যদি আমরা ঠিক অনমনীয় ভাবে থাকি, ঠিক আছে, ভালো কথা, একটা পক্ষ হয়তো জিতে যাবে, গেল, তারপরে কি হবে? এটাই কি শেষ? এটা তো শেষ না, এটা শুরু, আরেকটা প্রক্রিয়ার শুরু। সেই প্রক্রিয়াটা কি হবে সেটা তো আমরা জানি না। এবং সেই জন্যই আমরা যেটা বলছি যে এইভাবে জিনিসটাকে না নিয়ে এখনই বা মানে একটা আয়োজন শুরু করা যায়, যেটা হচ্ছে যে একটা বৃহত্তর প্রেক্ষাপটে বড় রকমের আয়োজন করে অনেকগুলো ইস্যুকে নিয়ে একটা দীর্ঘস্থায়ী সমাধান, একটা চার্টার, ন্যাশনাল চার্টার পলিটিক্যাল রেজলিউশনের ব্যাপারে করা, সেটা হওয়াটা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ ডক্টর মনসুর। একটি বিষয় এখন এই যে আমাদের নেত্রীরা শুনছেন কিনা, দুই নেত্রী শুনছেন কিনা। এখন খালেদা জিয়া কথা বললেন 53 দিন পরে, উনি সাংবাদিকদের ডেকে নিয়ে গেলেন।
ডেকে নিয়ে গেলে তিনি কি সাংবাদিকদের শুনেছেন? এই প্রশ্নটি কিন্তু উঠেছে যে আমি যখন সাংবাদিকদের ডাকবো তখন নিশ্চয়ই সাংবাদিকদের একটা ভয়েস আছে, তাদের কিছু কথা শোনার আছে। তিনি তো সেটিও শুনলেন না, তিনিও তো একতরফা একটি বক্তব্য দিয়ে চলে গেলেন। তাহলে এখানে আপনি কনফ্লিক্টটা কতটুকু আমি আত্মস্থ করলাম? এখানে একেবারে আপনার প্রশ্নের আগেই আমি ছোট্ট করে পয়েন্ট লিখে রেখেছিলাম বলবো বলে, যে তিনি কোনো সঠিক তথ্য তার কাছে যাচ্ছে বলে আমি মনে করি না একজন গণমাধ্যম কর্মী অথবা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে। কারণ হচ্ছে যে কোনো বড় দলের নেতা নেত্রী, তিনি প্রধানমন্ত্রী ছিলেন 3 বার, বিরোধী দলের নেত্রী ছিলেন, জনগণের ভাষা বুঝে জনগণের রাজনৈতিক দলের নেতৃত্ব তাকে দিতে হবে। আমার ব্যক্তিগত ধারণা তিনি জনগণের ভাষা বোঝেন না, তিনি তার দলের কর্মীদের ভাষা বোঝেন না, তিনি তার দলের কেন্দ্রীয় নেতাদের ভাষা বোঝেন না। যদি বুঝতেন এই যে সহিংসতা, যে ফাইনাল খেলার কথা শ্রদ্ধেয় মোফাজ্জল করিম বললেন, খেলা ঠিক আছে, যদি আমি ধরে নিই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে খেলা, আমরা সাধারণ দর্শক তো, আপনি যেটা সূর্যমুখী বললেন ফুল, অথবা আমরা দর্শক তো গ্যালারিতে বসা, আপনারা দুই পক্ষ মনে করেন লাঠিয়া খেলা খেলে করছেন, সেখানে আপনি দৌড়ে এসে আমাকে দর্শক সারিতে আমাকে পিটাচ্ছেন কেন? ওয়াই পিপল আর সাফারিং? কেন গণতান্ত্রিক আন্দোলনের নামে আপনি বন্দুক তাক করা জনগণের দিকে? এই প্রশ্নের কোনো জবাব নেই। এই জন্য আমি বলছি রাজনৈতিক সংকট এবং সন্ত্রাস দুটাকে যদি আমরা মিলিয়ে ফেলি, আমরা কিন্তু সন্ত্রাসকে উৎসাহিত করব। আমাদের বুঝতে হবে গণতান্ত্রিক আন্দোলনের নামে এখন যেটা চলছে এটা একেবারেই সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে রাজনৈতিক সংকট সমাধানের পথে এগোতে হবে, এটার সাথে আমি একমত। উনি যে বোঝেন না, নেতা কর্মীরা যে তার সাথে না, এটা আগে আমি বললাম, যার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কারণ আমরা কোথাও দেখি না বিএনপির নেতা কর্মী জনগণ তো সাথে নাই, এটা গণমাধ্যম সহ সকলেই বলছে। এমনকি তার যে সংবাদ সম্মেলনটি হলো, সংবাদ সম্মেলনের নামে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিলেন, আপনি যেমনটি বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর নাই, তিনি একতরফা তার বক্তব্য বলে গেলেন। এবং এই বক্তব্যের সাথে সাধারণ মানুষ যা ভাবছে, সাধারণ মানুষ যা প্রত্যাশা করছে, গণমাধ্যম যা বলছে তার কোনো প্রতিফলন নাই। এমনকি তার পাশে তার স্থায়ী কমিটির 15 জন সদস্যের মাত্র একজনকে আমরা দেখলাম সেখানে। একই সময় আপনার এখানে দেখলাম আজকে 24 ঘন্টা পরে তার স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুব, তার কেন্দ্রীয় নেতা খন্দকার মাহবুব হোসেন, জনাব মাহবুদ্দিন খোকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাইরে বক্তব্য রাখছেন, তার মামলা লড়ছেন, যুদ্ধাপরাধীদের মামলা লড়ছেন, তাদের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে তারা নিয়মিত অফিস করছেন, তাদের কাউকেও কিন্তু আমরা তার পাশে দেখি নাই। আমরা লক্ষ্য করলাম সেখানে যারা ছিল তারাই কেবল ছিল। আমি গণমাধ্যমের কর্মী হিসেবে এইটুকু খোঁজ জানি যে সে জায়গায় ঢুকতে সাংবাদিকদের যাওয়ার কথা, কিন্তু কারো কোনো আইডি কার্ড চেক করে ঢুকতে দেওয়া হয়নি, ওপেন ছিল, যে কেউ গেছে বেরিয়েছে ওই সময়টায়। বরং বেগম খালেদা জিয়ার দোতলায় ওই অনুষ্ঠানটি শুরু হবার আগে সেখানে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল তাদের নিরাপত্তা তাদের ঠিকঠাক করবার জন্য। অর্থাৎ তাদের নেতারাও এই যে হত্যার দায়, এই যে কোনো কারণে কারা হত্যা করেছেন এটা গণমাধ্যমের মাধ্যমে জনগণ জানে, সে জায়গায় এই হত্যার দায় কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপরই, যতক্ষণ না তিনি যদি একটি স্থগিত বার্তা দিতেন জনগণের প্রত্যাশা অনুযায়ী যে আমি 15 দিনের জন্য স্থগিত করলাম, এরপরে যদি হত্যাকাণ্ড হয় তখন আমরা ব্লেম করতাম যে সরকার অন্য কোনো পক্ষ করছে বা সরকারের কোনো গোয়েন্দা সংস্থা করছে কিনা বা সরকারি দলের কেউ করছে কিনা, সেটা তিনি করলেন না। জনগণের প্রত্যাশা ছিল ওই জায়গায়, জনগণ ভাবছিল যে এই যে অর্থনীতির ক্ষতি, শিক্ষার্থীদের 15 লক্ষ শিক্ষার্থী তাদের যে পরীক্ষা নষ্ট হলো, এমনকি আপনি লক্ষ্য করেন 122 থেকে 23 জন যে নিহত হলো, মাত্র কদিন আগে কোকো মারা গেছে, একজন পুত্র শোকে আক্রান্ত মা তো অন্তত এই যে 123-24 জন যে পুড়ে মারা গেল তাদের সহানুভূতির কথা বিবেচনা করে একবারের জন্য তিনি কিন্তু সহানুভূতি জানান নাই, উল্লেখ করেন নাই যে নিহত আহত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। একবারের জন্য তিনি পেট্রোল বোমার নিন্দা করেন নাই 41 মিনিটের বক্তৃতায়। এই জায়গার মধ্য দিয়ে এটি প্রমাণিত যে গণতান্ত্রিক আন্দোলন নামে তিনি এই সহিংসতাকে গো অ্যাহেড আবার সিগন্যাল দিয়েছেন। এই জায়গাটা আমার বক্তব্য যে এটাকে স্থগিত না করা পর্যন্ত আমি শান্তির জন্য বসুন, আপনি এক হাতে পেট্রোল বোমা রেখে এক হাতে অস্ত্র রেখে আপনাকে আমি বলবো যে আসেন আমরা সমঝোতা করি, আপনি তো শান্তিমতো কথাই বলতে পারবেন না। কারণ মোফাজ্জল ভাই ভালো জানেন